দ্বিচারিতা বলেন, এক ধরনের প্রতারণা বলেন, এটা যারা ওই সংবিধান সংশোধন কমিটিতে গেছে, দিনের পর দিন বৈঠক করেছে, প্রধানমন্ত্রী সহ হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, তারপর তাদের এই রিট্রিটটা, একটা বিষয় কিন্তু ভাই বুঝতে হবে, সেটা হচ্ছে বিএনপি দলগতভাবে তাদের সিদ্ধান্ত নেবে। আমি স্বতন্ত্র এমপি হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আমি আমার সিদ্ধান্তগুলো আমার মতন, আমার ব্যাখ্যা অনুযায়ী আমি নেব। জামাত কিন্তু তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, সো বিএনপি যখন বলল সংবিধান সংশোধন পরিষদের ব্যাপারে আলোচনা হলো, গণভোট হলো, হ্যাঁ ভোটের পক্ষে গেল, তারপরে তাদের সই না করার ব্যাখ্যাটা সেটা তো তাদেরকে দিতে হবে। সো এটা সমাধান এখন কিভাবে হতে পারে? পার্লামেন্টে এটা নিয়ে ডিবেট হবে। সংবিধানের ভেতরে থেকে আপনি সংবিধানকে বাদ করে দিবেন, এটা তো এখন মানে সহজ জায়গা থেকে ডিফিকাল্ট। ইটস আ টোটাল ক্যাওস। আমি আপনাকে বলি, আপনি যদি সাংবিধানিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আপনি যদি একজন আইনজীবীর পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, ইটস আ টোটাল মেস। ইটস আ টোটাল মেস। কিছু হতো না যদি সত্যি সত্যি মানে যারা এখন সংসদে যাচ্ছে, বসছে, ক্ষমতা আছে, বিরোধী দলে আছে, তারা যদি একমত হতো যে এই সংবিধান আমরা রাখবো না, ডে ওয়ান থেকে তারা এটাকে একটা বিপ্লবী সরকারের রূপ দিত। সো সমাধান কেবলমাত্র বিপ্লবী সরকারের জায়গাটাতেই ছিল। এখন কথা হলো, যেই আওয়ামী লীগ যেই সংবিধানের উপরে ভিত্তি করে আমরা বলছি যেটা করা যাচ্ছে না, সেই সংবিধানের উপর ভিত্তি করে আওয়ামী লীগ তো এসে দাবি করতে পারে যে পুরো সিস্টেমটাই বৈধ ছিল, অবৈধ ছিল, নির্বাচন অবৈধ ছিল, সবকিছু অবৈধ হয়েছে। তখন খুব অবাক হবার কিছু থাকবে না। আপনি যদি একদম 4 কর্নার্স অফ দ্য কনস্টিটিউশন দেখেন, একদম লিটারাল মিনিং এ যান, আপনি যদি একদম আক্ষরিকভাবে সংবিধানের ব্যাখ্যায় যান, এটা হতে পারে, এটা হতেই পারে। তবে কি, এখানে একটা তবে আছে, দ্য কোয়েশ্চেন অফ ডক্ট্রিন অফ নেসেসিটি একটা ব্যাপার। প্রধানমন্ত্রী নাই, পালিয়ে গেছেন, সংসদের স্পিকার নাই, ডেপুটি স্পিকার কারাগারে, পুরো দলটা মানে সরকারে যারা ছিল, দল না, লেটস কল ইট, সরকারে যারা ছিল তারা কেউ নাই। সো এরকম একটা জায়গায় তো একটা দেশ ভয়েডে চলতে পারে না। সেই কারণে আপনি দেখেন এই সংবিধান অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্স চাওয়া হয়েছে, ওকে, এবং সেই রেফারেন্স অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সো সেইটার কিন্তু একটা লিগ্যাল বেসিস আছে। ওকে, তারপরেও কথা থাকে, আমি জানি না আমি কি এই ডিবেটে ঢুকবো, কারণ এটাকে পলিটিক্যাল একটা কালার দেওয়ার চেষ্টা হবে। আমি কিন্তু একদম একজন আইনজীবী হিসেবে কথাগুলো বলছি। আচ্ছা, এখন আপনি আসেন, এই যে সুপ্রিম কোর্টের রেফারেন্সটা নেওয়া, এই রেফারেন্সের শুনানি হইতে হবে, ওপেন কোর্টে শুনানি হবে। শুনানি করলো কারা, কবে হলো? ওপেন কোর্ট তো ছিলই না, কারণ চিফ জাস্টিস সহ সবাই দে ওয়্যার অল ইন হাইড। তো কোথায় কি, মানে আমি যদি আইনই মানি তাহলে আইনটাকে প্রপারলি মানলাম কিনা, এটা হচ্ছে মূল কথা। এবং সেই জায়গাটায় একটা বড় ধরনের ডিসকাশনের সুযোগ আছে। অনেকেই মনে করতে পারেন যে না, এটা প্রপারলি হয় নাই। এবং আপনি যেটা বলছিলেন টোটাল ক্যাওয়াস সিস্টেম। এখন কথা হচ্ছে, সাধারণ মানুষ তো এত জিনিসগুলো বুঝবে না বা এত ভেতরে যাবেও না। এখানে তো আসলে স্টেক হোল্ডার যারা ছিলেন তাদের একটা অনেক বড় রেসপন্সিবিলিটি ছিল। তারা কি বিষয়গুলো বোঝেননি, নাকি বুঝেও বুঝতে চাননি? তারা অন্য কোনো ইন্টেনশনে বিষয়গুলোকে বাঁচিয়ে রেখেছেন? ক্ষমতার জন্য সবাই মরিয়া ছিল। Again and again, মানে এত বড় একটা ঘটনা থেকে বাংলাদেশের মানুষ বা যারা স্টেক হোল্ডার ক্ষমতা, তারা যদি শিক্ষা না নিয়ে থাকেন, তাহলে তো এটা খুবই দুঃখজনক। কিবরিয়া ভাই, আমরা তো আশা করেছিলাম 11-11 পরে সবাই খুব শিক্ষা নেবে, নেয়নি। এবং ক্ষমতা সুসংহত করবার জন্যে কাল্ট বলা, কারণ জামাতের সাথে আমার এই ব্যাপারে কোনো রকম কোনো ডিসকাশন কখনোই হয় নাই। তবে আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি কিছু ক্ষেত্রেও কিছুটা সফলও হতে পারত, তাহলে হয়তো এতটা মরিয়া হয়ে একটা নির্বাচন হয়তো নাও হতে পারত। মানুষের মধ্যে এক ধরনের হতাশা চলে এসেছিল, মববাজি বন্ধ হচ্ছে না, বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না, করাপশন বন্ধ করা যাচ্ছে না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরেট করছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কথা বলতে গেলে উদ্ভট কথাবার্তা বলছিলেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা। সো মানুষের মধ্যে এক ধরনের ভীতি, এক ধরনের অনিশ্চয়তা কিন্তু একটা দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। অর্থনীতি ভেঙে পড়ে, সমাজ ভেঙে পড়ে, এবং একটা সরকার কোলাপস করতে বাধ্য। সো এই যে আনসার্টেনটি, কি হবে, কি হতে যাচ্ছে, ইভেন উপদেষ্টারাই বলা বলি করছেন যে খোদ নির্বাচনের আগের দিন তাদের কাছে ফোন আসতে থাকে, আচ্ছা নির্বাচন কি কালকে হবে, সত্যি হবে, আসলেই হবে। এই যে ডিলেমা, এই যে অনিশ্চয়তা, এটা না পলিটিক্যাল পার্টিগুলোকে একটা ভালো মাইলেজ দিয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট যদি কিছুটাও সফল হতেন,
মানে এইরকম আটার ব্যর্থতা তো খুব কম হয়। সো এইটার একটা সুবিধা পলিটিক্যাল পার্টিগুলো সবাই নিতে পেরেছে। সো ইন দ্য লং রান এটা একটা কোশ্চেনই থেকে গেল, এবং এই যে মানে কাইন্ড অফ হোলস যেগুলো আসলে যদি একটা প্রপার বলা যেতে পারে প্রপার আনসার না পায়, তাহলে এটার সুযোগ হয়তো যাদেরকে নিয়ে আমরা আজকে বলছি, মানে যে যাদের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছিল, তারা ডেফিনেটলি ইন ফিউচারে সেটা নেওয়ার চেষ্টা করবেন এবং নেবেন। আমি অবাক হব না। আমরা অবাক হব না, তবে আমরা খুব বেশি অবাক হব যে আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটে গেছে। আপনারা জানেন যে 24শে জুলাইয়ের যে অভ্যুত্থান, যেসব ছেলেমেয়েরা রাস্তাঘাটে জীবন দিয়েছে, যেসব শহীদ পরিবার এখনো তাদের প্রপার মর্যাদাটুকু পায়নি, হয়তো সারা জীবনে কোনোদিনও পাবেন না, তারা যদি তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখতে না পান। রুমিন, আপনার ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কথা বলতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার দুটো ইমেজ, একটা হচ্ছে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার, সেটা একটা, আর একটা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া নামটা শুনলেই আমরা যেটা শুনি দুই পক্ষের খুব তুচ্ছ সিলি ঘটনা নিয়ে যে কাওয়াজগুলা হয়। কতটুকু কাজ করার সুযোগ আছে একজন স্বতন্ত্র সদস্য হিসেবে? ইট উইল ডিপেন্ড অন দি গুডউইল অফ দ্য গভর্নমেন্ট। সরকার আমাকে কতটুকু কাজ করতে দিবে, 1। 2 হচ্ছে সরকার কাজ না করতে দিলে আমি কতটুকু স্ট্রংলি কাজ করতে বাধ্য করতে পারি সরকারকে। আজকাল গণমাধ্যমের যুগ, সবার হাতে হাতে সেলফোন। আমি কোথায় কি ডিও লেটার দিচ্ছি, কোন কাজটার জন্য আমি সরকারকে অনুরোধ করছি, সরকার কোনটা শুনছে কোনটা শুনছে না, এটা কিন্তু ইট উইল বি লাইক অ্যান ওপেন বুক। সবাই দেখতে পাবে, সবাই জানতে পারবে, এবং খুব বেশি ইনজাস্টিস করার চেষ্টা হয়তো হতে পারে, কিন্তু সেটারও একটা ব্যাকফায়ার আছে। আপনি জিতে আসার পরে বিএনপি থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়নি? বা না, থ্যাংক গড না। তো আমার কাছে আমাদের মধ্যে প্রচন্ড মানবিমানের খেলা চলছে এখানে। সরি, আমি এটা ফিল করছি, আমি জানি না আসলে পলিটিক্সের ভাষা কি হতে পারে, বাট হাউ, কেন হবে এটা? মানে ভেরি আনএক্সপেক্টেড। আপনার কখনো আপনি মিস করেন না আপনার দলকে? দেখুন কিবরিয়া, আমি একা বড় হয়েছি, আমার ভাই বোন নাই। আমি আপনাকে আরেকটা সত্য এগুলো সব বলেছি, সেসব কিছুটা কিন্তু যাবে আর এই ছোটাতে। হ্যাঁ, আমি কিছু আমার লাইফে কিছু পেটস নিয়ে আমি বড় হয়েছি, এখনো কিন্তু পেটস নিয়ে আমি থাকি। আমার লাইফে আবেগ শব্দটা খুব দামি। এটা আমি আমার বাবা মার বাইরে খুব বেশি মানুষ, আমি জানি না, আমি হাতে গোনা বোধহয় 1-2 জনের ব্যাপারে আবেগ শব্দটা বলতে পারি। এবং জীবনের এই পর্যায়ে এসে আমার মনে হয় না আমি এই দিতাম কোনো কিছু দিয়ে পেতাম। আমিও তো ফ্লারিশ করেছি, আমি আমার পরিশ্রম, আমার যেটুকুই আল্লাহ মেধা দিয়েছেন সবকিছুকে কাজে লাগিয়েছি। সো আমি বলবো ইটস আ উইন-উইন সিচুয়েশন। ডেফিনেটলি। আমরা কয়েনের একটা সাইড নিয়ে কথা বলছি, যদি হেরে যেতেন? আমি এটা ভেবেছি। আমাকে নিয়ে কিন্তু ভীষণ ট্রোল হচ্ছিল। আমি একজন নারী, আমি একজন প্রতিবাদী নারী, আমি একজন ওমেন উইথ আ ভয়েস। এই সমাজে ওমেন উইথ আ ভয়েস খুব ভয়ানক। সো আমার সাথে যখন ম্যাজিস্ট্রেটের ঘটনাটা ঘটলো, আমি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ বিন্দু মাসি শব্দটার সাথে পরিচিত হলাম। বিন্দু মাসি, পিপল ইউজ টু কল মি বিন্দু মাসি, দেখছিলাম ফেসবুকে। অ্যান্ড দেন আই আস্ক সামওয়ান যে হু ইজ শি, ওই বিষয়টা কি? তো বললো এটা একটা বাংলা কলকাতার আছে, ওখানে একজন খুব ভয়াবহ নোটোরিয়াস ভদ্রমহিলা আছেন যার নাম বিন্দু। তো দেন আই স্ক্রোলড এন্ড আই ফাউন্ড হার। তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এই যে ভয়াবহ রকম ভাবে আমাকে ম্যালাইন করা হচ্ছে, গালাগালি করা হচ্ছে, ব্যাড নেমসে ডাকা হচ্ছে, হারলে কি হবে? তো আমি আমার নিজেকে বললাম যে দেখুন, আমরা সবাই যার যার জায়গা থেকে কিন্তু লড়াইটা করি। আমরা যে সবাই ফলটা হাতে পেয়ে যাই তা কিন্তু না, কিন্তু আমি একটা পথ তৈরি করি। এই যে আমি দাঁড়ালাম, এই যে আমি লড়াই করলাম, এই যে আমি যুদ্ধটা করলাম, আমি কিন্তু একটা ছাপ রেখে গেলাম। আমার পথ বা আমার এই উদাহরণ থেকে হয়তো আরেকটা মেয়ে যে জিতবে এরপরে, সে হয়তো সাহসটা করবে। সো এই জন্য আমার কাছে মনে হচ্ছে আমি হারি বা জিতি, আমার জেতা হয়ে গেছে। হারা বা জেতা এটা একটা মুহূর্তের ঘটনা মাত্র কিবরিয়া। বাট ফ্যাক্ট, আপনি ওয়ারফিল্ডে থাকলেন কিনা সেটাই হচ্ছে ফ্যাক্ট। একদম মানে ধরুন বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করতে চেয়েছেন, বিধবা বিবাহ চল করতে চেয়েছেন, মেয়েদেরকে স্কুলে আনতে চেয়েছেন, বেগম রোকেয়া সাখাওয়াত মেয়েদেরকে স্কুলে আনতে চেয়েছেন। কজন মেয়েকে পেরেছেন? কজন মেয়েকে বিধবা বিবাহ আটকাতে দিতে পেরেছেন? কজন সতীদাহ বন্ধ করতে পেরেছেন? কিন্তু ওনারা কিন্তু স্টার্ট করে গেছেন, লড়াইটা শুরু করেছেন। লড়াই করাটা খুব ওটাই ঘটনা, বাকি সব মানে মানে আসতে পারে নাও আসতে পারে। মানুষ এটা আমি আমার মধ্য জীবন, এখন আমার হাতে অর্ধেক জীবন আমি পার হয়ে গেছে, অর্ধেকের বেশি। সো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে একটা কথা বলি। মানুষের সত্যিকারের
আশ্রয় যদি কেউ থাকে সেটা তার খোদা। ওখানে যদি সম্পর্ক মজবুত হয়, আমার মনে হয় না, হ্যাঁ মাঝে মধ্যে হয়তো মনে হতে পারে আরে একটু শপিং এ গেলে ভালো হতো, কেউ গেলে, কিন্তু ওইটুকুই, মানে এটা খুবই সারফেস লেভেলে। ভিতরটা কখনো আপনার খালি হবে না, ভিতরটা কখনো আপনার ভ্যাকিউম হয়ে যাবে না। আপনাকে পুরোপুরি ফুলফিলড করে রাখতে পারেন একমাত্র আপনার খোদা, যদি তার সাথে আপনার সম্পর্ক হয়। এর বাইরে আপনি পার্টনারের কথা বলেন, আর ভাই বোনের কথা বলেন, আর আত্মীয় স্বজনের কথা বলেন, মধ্যজীবনও তো পার হলো কিবরিয়া, ঝুটা। এক্স্যাক্টলি, মানে ওকে ফাইন, আমি কোনো মন্তব্য করতে চাই না, বাট আফসোসের জায়গাটা বোধহয় আপনার চেয়ে মানুষেরই বেশি। হ্যাঁ হ্যাঁ, মানুষ খুব, কারণ আমার মজা লাগে কি, আমরা কিন্তু প্রত্যেকে যার যার জীবন যাপন করি। আমি কখনো জানবো না আপনার জীবন কি, এক্স্যাক্টলি, আর আপনি কখনো জানবেন না আমার জীবন কি। আরেকটা মিথ্যা বাবলে আমরা বাস করি, সেটা হচ্ছে ফেসবুক। যেই কাপলের সবচেয়ে হাসি খুশি ছবি আজকে ছাপা হচ্ছে ফেসবুকে, সেই কাপলে রাতে কাঁদতে কাঁদতে আমাকে ফোন দিয়ে বলছে যে ডিভোর্স দিতে চাই, কিভাবে করব, প্রসেস কি, দেনমোহরের টাকা নেব না, জেদাজেদি, বাচ্চার কাস্টাডি কিভাবে নেব, বাচ্চার বয়স 14, বাবা পাবে না, মা বাবা। আমি একদম জীবন দেখে আপনাকে বলছি। তারপরে যখন আমি করি না সাধারণত, মাঝে মধ্যে খুব কাছের কে হলে বলি, এই যে ছবিগুলো, এগুলো প্রতি আজকে সকালেও তো দিলা, ওটা দিতে হয়, মানুষকে বোঝাতে হয়। সো আমরা এত ফেইকে বাস করি না কিবরিয়া, এটা ভীতিকর। আমার কাছে মনে হয় যে একটা মানুষের সাথে থেকে একা হওয়া আর একা থেকে একা হওয়া পরেরটা অনেক স্বস্তিদায়ক। ফর বেটার, ট্রু। দায়িত্ব বেড়ে গেছে, এলাকার মানুষজনের প্রতি কমিটমেন্ট আছে। কি করতে চান আপনি আপনার জায়গা থেকে? লাইক থাকেন একটা সিগনেচার ওয়ার্ক করে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার জন্য, যে আসন থেকে আপনি নির্বাচিত হয়েছেন। আমার এলাকায় দুটো ইউনিয়নের কথা আপনাকে বলি, ওরাইল আর পাকশিমুল। এখানে যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা বলতে কিছু নাই। আমি নামগুলো বলি এই কারণে যে আমার ভোটাররা খুব খুশি হয় নামগুলো বললে। আচ্ছা, রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউড়া, কোনো রাস্তা নাই। পাকশিমুল, জয়দরকান্দি, তেলিকান্দি, কোনো রাস্তা নাই। ওদের একটাই চাওয়া, আপা কোনো মতের একটা রাস্তা করে দেন। ওকে। আমার নির্বাচনী এজেন্ডার এক হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থার একটা পরিবর্তন আনা। দুই হচ্ছে আমি লোকাল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আমি ভিজিট করা শুরু করব এই রমজানের পরেই, এবং সেখানে ডাক্তার এনশিওর করা, ওষুধ এনশিওর করা। কমিউনিটি ক্লিনিকগুলোকে আমি আবার চালু করার চেষ্টা করব, সো দ্যাট অ্যাটলিস্ট বেসিক ট্রিটমেন্টটা প্রত্যেকে যার যার এলাকায় পায়। স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো আমি চেষ্টা করব আর একটু বেটার সার্ভিস যেন আসে, একদম সার্ভিস বেসড, মানে আমি বলতে চাই যে কল্যাণমূলক একটা সেবা আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। বিকজ আইডেন্টিটি পলিটিক্স তো আমি করি না, আমার কাজই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। কঠিন, কিন্তু ওই চেষ্টা আমি আমার ইলেকশন করার কারণে 200-র উপরে নেতাকর্মী বহিষ্কার হয়েছে, এবং ধরুন এই নেতাকর্মীগুলো তো 17 বছর নির্যাতিত। এটা চিন্তা করেন, 17 বছর, এরপরে আবার বহিষ্কার, দল ক্ষমতায় আসতেছে। একটা ছেলে যদি মনটা খারাপ করতো, আমি ভেঙে পড়তাম, কারণ ওর কাছে তো আমার নৈতিক দায়বদ্ধতা। আমি অনেককে বলেছি, আব্বু তোমার যদি মনে হয় যে আমার ইলেকশন করলে তোমার সমস্যা হবে, আব্বু তুমি করো না, আবার আমরা ইলেকশন করব। আমার কোন আত্মীয় করেছে? কে করেছে আমার জন্য এত? কেউ তো করে নাই। যাদের জন্য আমি অনেক করেছি, আমি ছোটবেলা থেকেই পালি হাঁস, মুরগি, কবুতর। আমি বলছিলাম পেট দিয়ে বড় হয়েছি। আমি যখন 5th অগস্টের পর একটা বাড়ি আমি নিলাম, আগের বাড়িটা ছিল অ্যাপার্টমেন্ট, তো 5th অগস্টের পর আমি একটা বাড়ি নিলাম যেটা সামনে জায়গা আছে। আচ্ছা, সো ওখানে আমি হাঁস মুরগি পালা শুরু করলাম, হাঁস খাওয়াই, ভিডিও দেই, সেটা একদম মিলিয়ন ভিউ হয়ে যায়। হাঁস এসে আমার বিছানার মধ্যে ঘুমায়, ওইটারও ছবি দেই। কেন দেই আল্লাহ ভালো বলতে পারে। এত প্রাইভেট ছবি আমি দেই না, এত প্রাইভেট ছবি কিন্তু কিবরিয়া আমি দেই না। আমি আমার আত্মীয় স্বজন বা মায়ের সাথে ছবিও খুব কম আছে, একটা বা দুইটা। ওইটা হাঁস আমার কাঁধে উঠছে, ওই ছবি যে আমি কেনই আপলোড করলাম, কেনই এটা নিয়ে সারা বাংলাদেশে এত হাসাহাসি, তোলপাড়, আলোচনা, তো আল্লাহ সেট করছে, আমি জানি না। সেটাই আপনার প্রচারণা হয়ে গেছে, আপনার নিজের মার্কার জন্য প্রচারণা করতে হয় না, কিছু করতে হয় নাই। ওয়াও কিবরিয়া, আই ডিডন্ট ইভেন থিংক টুয়াইস যে আমার মার্কা কি হবে। মানুষ ঠিক করে দিচ্ছে হাঁস হবে আমাদের মার্কা। এবং একটা টক শোতে আমি মুখ ফসকে বলে ফেলছিলাম যে শীর্ষ হোক আর হাঁস হোক, আপনি আপনার নিজের কাছে সৎ থাকবেন, আপনি আপনার
আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু দেন, সবাইকে। আপনাকে আল্লাহ কি দিয়েছেন আপনি ওটা খুঁজে বের করেন, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন এবং যা আপনাকে দেয়া হয়েছে আপনি সেটাকে আরো আরো ক্রমে ক্রমে আরো উন্নত করেন, আরো সুন্দর করেন এবং আপনার সেই গুণটাকে ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে আপনি পরিশ্রম করেন। আপনি দেখবেন আপনাকে পেছনে তাকাতে হবে না। আর পরিবারের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, একটা মেয়ে, ওর সবচেয়ে বড় সাপোর্ট ওর পরিবার। একটা মেয়ের দ্বিতীয় জীবনে যে পরিবারটা আসে সেটার উপরে কোনো হাত আমাদের কারো নাই, কিন্তু তার প্রাথমিক যে বাবা মা ভাই বোনের পরিবার, সেই পরিবারটার কাছে আমার অনুরোধ থাকবে আপনার সন্তানকে আপনি শিক্ষিত করেন, অ্যাট এনি কস্ট আপনি শিক্ষিত করেন। এবং আপনি যদি নিজের লাভ লোকসানও চিন্তা করেন, আমি বলবো যে একটা মেয়ের পিছনে ইনভেস্টমেন্ট কখনো বৃথা যায় না। ছেলে বাবা মাকে দেখতেও পারে, নাও পারে, মেয়ে না শত কষ্টের মধ্যেও তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে বাবা মার পাশে থাকার, এটা প্রমাণিত। এবং হাদিসে বলে যে কন্যা সন্তান যখন একটা পরিবারে আসে, আল্লাহ তার রিজিকের পুরো প্ল্যানটাই বদলে দেন। সো আপনার কন্যা সন্তানকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলেন, এটার কোনো বিকল্প নাই। কেন একটা মেয়ে ভাববে যে সংসারটা না করতে পারলে ওকে সুইসাইড করতে হবে? এটা কেন ভাববে একটা মেয়ে? কেন আপনি সেই ছায়াটা হতে পারলেন না? এটা তো বাবা মার ব্যর্থতা। আমার জীবনে আমি হোঁচট খাইনি, হ্যাঁ হয়তো পার্টনার নিয়ে হোঁচট হবে কেন, জীবনে হাজার কোটি রকম হোঁচট হয়। আমাদের সবকিছু তো আমরা আসলে প্রেম বিয়ের বাইরে ভাবতে পারি না। আমাদের প্রত্যেকের জীবনে তো হাজার রকম ফাইট থাকে। এই ফাইট গুলোতে না আমার শক্তি আমার বাবা মা ছিলেন। তারা যখন সুস্থ ছিলেন তখনও শক্তি ছিলেন, তারা যখন বিছানা। যে রাজনীতিতে না এখন অনেস্টির খুব অভাব, মানুষ ওই অনেস্টিটুকু দেখতে চায়। এই যে আমার নির্বাচনটা, আমি কিন্তু আমার এলাকার মানুষ শুধু দেখেছে আপা যা বলে তাই করে, আপা আমাদের কথা বলে, আপা চাইলে হয়তো একটা আপা তো সহজ পথ নিতে পারতো, কিন্তু আপা আমাদের জন্য নেয় নাই। মানুষ কিন্তু এগুলো বোঝে, আমরা মনে করি মানুষ বোঝে না, মানুষ আমাদের চেয়ে আরো অনেক ভালো বোঝে। সো আপনাদের মধ্যে যদি ওই অনেস্টিটা থাকে, ফিনান্সিয়াল অনেস্টি, পলিটিক্যাল অনেস্টি, নিজের কাছে নিজের অনেস্টি, এই তিনটা জিনিস যদি থাকে, অপ্রতিরোধ শক্তি হিসেবে বাংলাদেশে নতুন প্রজন্ম রাজনীতিতে কিছু জায়গা আমরা অলরেডি দেখছি। কিন্তু আমি মানে স্পষ্টভাবে আচ্ছা, যখন আমি দেখুন এই সংবিধানটাকে যদি আপনি বাতিল করতে চাইতেন, এটা ডে 1 করা উচিত ছিল। তাহলে আপনি পুরো বিষয়টিকে বিপ্লব বলে একটা বিপ্লবী সরকার গঠন করে তারপরে আপনি সংবিধানটাকে হয় সাসপেন্ড করতেন, না হলে আপনি বলতেন যে এই সংবিধান আর থাকবে না, উই উইল রাইট এ নিউ কনস্টিটিউশন। আপনার মনে থাকবে আমি আমার এই অভ্যুত্থানের পরপর আমি একটা লেকচার দিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমি এই কনস্টিটিউশন নিয়ে আলাপ করতে গিয়ে বলেছিলাম যে এটা কি অভ্যুত্থান না বিপ্লব? যদি এটা অভ্যুত্থান হয় তাহলে সংবিধান স্টিল ওয়ার্কিং, সংবিধান এক্সিস্ট করছে এখনো। তাই যদি করে তাহলে ওই সব প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই থাকবেন, আছেন, অনেক কিছুই ওইভাবে চলবে। তো এই কথাগুলো তখন তীব্র পলিটিক্যাল বিতর্কের জন্ম দেয়। কিন্তু এটা একটা কনস্টিটিউশনাল ডিবেট হওয়া দরকার ছিল, একটা কনস্টিটিউশনাল ডিবেট হতে পারত, কিন্তু সেটা হলো না। না হয়ে আমি শেখ রুমিন, আমার ঘাড়ের উপরে মানে পলিটিক্যাল কাদা চোরাচুরি হয়ে গেল। হ্যাঁ, মানে এত শ্যালো আমাদের দেশের পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা, এত শ্যালো, এত অগভীর যে ওরা বুঝতেই পারলো না যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে সংবিধানের উপর লেকচার দিতে গিয়ে একটা সাংবিধানিক প্রশ্ন তুলে নিয়ে এসেছি। এবং দীর্ঘদিন ফরহাদ মাযহার সাহেব কিন্তু এই বিতর্কটা করেছেন, যেটা যদি বিপ্লব না হয় তাহলে কিন্তু সংবিধান অনুযায়ী যা যা হওয়ার কথা তাই তাই হওয়ার কথা, তাই না? আচ্ছা, এখানে যেটা হয়েছে, আমি যেহেতু সংবিধান অনুযায়ী একটা শপথ নিয়েছি এবং সেটা অনুযায়ী সংবিধান সংশোধনের প্রক্রিয়াটা সেই সংবিধানেই রয়ে গেছে, সো আমার একটা গণপরিষদের শপথ আমি সেই সংবিধান অনুযায়ী আর নিতে পারি না। এখানে কনফ্লিক্ট হয়ে যায়, লিগ্যাল কনফ্লিক্ট। 1, 2 হচ্ছে প্রশ্ন থাকে যে বিএনপি তাহলে কেন এই বিষয়টি অনেক আগেই পরিষ্কার করে নাই, তাই না? তাহলে তো এটা বিএনপির তরফে এক ধরনের দ্বৈত